জীব প্রযুক্তি। জীব প্রযুক্তিতে প্রথমেই দেখো লেখা আছে যে জীব প্রযুক্তির পরিধি। জীব প্রযুক্তির পরিধি, পরিধি মানে কি বলতো, যে কোথায় কোথায় এর বিস্তৃতি, কোথায় কোথায় এর ব্যাপ্তি, তাই না? দেখো তো ব্লু বায়োটেকনোলজি, গ্রিন এবং রেড ও হোয়াইট। ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে নীল। তাহলে নীল কি? সমুদ্র। খেয়াল করে দেখো, বায়োটেকনোলজি জলীয় এবং সামুদ্রিক কথাটা যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার কোথায় চলে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্লু বায়োটেকনোলজি। যখন বলবে গ্রিন তখন চলে যাও কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে সবকিছুই সবুজ। যখন বলবে রেড ও হোয়াইট, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি অনেক কষ্ট করতেছো, সেই জায়গাটাতে যাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য। চিকিৎসা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র মানে রেড অ্যান্ড হোয়াইট। রেড অ্যান্ড হোয়াইট নর্মালি কি জানো? রেড অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ব্লাড, এবং দেখবা হাসপাতালের বেডগুলো কি থাকে, হাসপাতালের যে বেডগুলো থাকে সাদা থাকে না, তাই না? তাহলে সাদা কাল থাকে, তাহলে এই সাদা বেড এবং হচ্ছে ব্লাড দুটো মিলে কি চিকিৎসা ক্ষেত্রকে ইন্ডিকেট করে। জিন প্রযুক্তিতে দেখো চলে আসি আমরা, বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি শনাক্তকরণ, এটা একটা প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন জেনেটিক যে ব্যাধি আছে সেগুলো তুমি বের করতে পারবা। ক্রোমোজোমে বিদ্যমান নিষ্ক্রিয় জিনের প্রায় 97% সম্পর্কিত তথ্য উদ্ঘাটিত হবে কিসের মাধ্যমে? জিনোম স্ক্যানিং। হ্যাঁ, এই কথাটা একটু দেখো, জিনোম স্ক্যানিং বলছে, কিন্তু নট জিন স্ক্যানিং, নট ক্রোমোজোম স্ক্যানিং বা নট ডিএনএ স্ক্যানিং। কি বলছে? জিনোম স্ক্যানিং। এই কথাটা দেখবো আলিম স্যারের রেফারেন্স। মাইক্রো আরএনএ রোগ সৃষ্টিকারী জিনের কাজকে প্রতিরোধ করে। মাইক্রো আরএনএ রোগ সৃষ্টিকারী জিনের কাজকে কি করে? প্রতিরোধ করে। তাহলে প্রতিরোধ করার ক্ষমতা কার আছে বলো তো? মাইক্রো আরএনএ। সবাই একটু কমেন্ট করো তো, যারা যারা আমার সাথে আছো, যে কে রোগ সৃষ্টিকারী জিনকে প্রতিহত করতে পারে? মাইক্রো আরএনএ। আমরা যদি একটু কৃষিক্ষেত্রে আসি তখন একটা শব্দ আমরা দেখতে পাবো, মলিকুলার ফার্মিং। একটা শব্দ দেখতে পাবো, মলিকুলার ফার্মিং। মলিকিউলার ফার্মিং কি বলছে? জীব প্রযুক্তির মাধ্যমে গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র থেকে ওষুধ উৎপাদন। দুধ, রক্ত এবং মলমূত্র থেকে ওষুধ উৎপাদনের কথা যখন আসবে তখন আমরা এখানে বলতে পারি যে জীব প্রযুক্তির এখানে একটা ব্যবহার আছে, এবং এখানে মলিকুলার ফার্মিং বলে একটা কথা আছে। ঠিক আছে, মলিকুলার ফার্মিং। তাহলে মলিকুলার ফার্মিং এর সাথে কি জড়িত? ওষুধ উৎপাদন জড়িত। এই কথাটা মাথায় রাখবা যে মলিকুলার ফার্মিং এর সাথে কি জড়িত? সেটা হচ্ছে ওষুধ উৎপাদন জড়িত। বিভিন্ন গবাদি পশু দেখো দুধ, রক্ত, মলমূত্র থেকে, যেগুলো থেকে করার কথা না, কিন্তু সেগুলো থেকেও তুমি কি তৈরি করতে পারবা? ওষুধ তৈরি করতে পারবা। তাহলে এটা হলো মলিকুলার ফার্মিং। তাহলে আমাকে একটু বলো তো, কমেন্ট করে, যে মলিকুলার ফার্মিং দিয়ে কি তৈরি করা যায়? ব্যাকটেরিয়া পচনশীল জৈব বস্তুতে বায়োগ্যাস। বায়োগ্যাসের ব্যাপারটা তোমরা অনেক জানো, এটা আর আমি বললাম না। চিকিৎসা শাস্ত্রে চলে আসছে। দেখো চিকিৎসা শাস্ত্রে কি বলছে? যে বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক এবং রোগব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন। ঠিক আছে, পারি। ইনসুলিনটা আমরা মোটামুটি পারি, ইন্টারফেরন আমরা পারি। মানুষের বৃদ্ধি হরমোনটার নামটা একটু দেখে ফেলি তো। তাহলে বৃদ্ধি হরমোন সোমাটোট্রপিন উৎপাদন এবং টিকা উৎপাদন। দেখছো মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে 14-15-তে। তাহলে এই যে টিকা উৎপাদন করা হয়, এই যে মানুষের বৃদ্ধি হরমোন উৎপাদন করা হয়, এগুলো আসলে কিন্তু জীব প্রযুক্তির অবদান। এটা একটু মনে রাখবা, জীব প্রযুক্তির অবদান আছে এখানে। যখন তোমাকে টিকা উৎপাদনের কথা বলবে, যে টিকা উৎপাদন, বা তোমাকে বলবে যে জীব প্রযুক্তির ব্যবহার কোথায়, ঠিক আছে, যখন তোমাকে এটা বলবে তখন তুমি এটা চিন্তা করবা, টিকা। এরপরে দেখো মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং ফুসফুসে রক্ত জমার প্রতিরোধক উপাদান উৎপাদন। বায়োফার্মের মাধ্যমে হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন তৈরি করা যায়। খেয়াল করো, এখানে শব্দটা হচ্ছে বায়োফার্ম, ওখানে শব্দটা ছিল মলিকুলার ফার্মিং। মনে আছে? ওইখানে শব্দটা ছিল কি? মলিকুলার ফার্মিং। আর এখানে শব্দটা হচ্ছে বায়োফার্ম। বায়োফার্মের মাধ্যমে তুমি হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন তৈরি করতেছো, কিন্তু মলিকুলার ফার্মিং এর মাধ্যমে তুমি ওষুধ তৈরি করতেছো। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে মলিকুলার ফার্মিং এর মাধ্যমে তুমি তৈরি করতেছো ওষুধ, আর বায়োফার্মিং এর মাধ্যমে তুমি তৈরি করছো হরমোন, অ্যান্টিজেন, ভিটামিন। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। স্টেম সেল কালচারের মাধ্যমে যে কোনো অঙ্গের কোষ তুমি তৈরি করতে পারবা, এটা সহজ কথা, পারবো। বংশগত রোগের চিকিৎসায় জিন থেরাপির প্রয়োগ বাড়ছে। তোমাকে এটা প্রশ্ন হিসেবে দিতেই পারে যে বংশগত যে রোগগুলো আছে সেখানে চিকিৎসায় কি প্রয়োগেরটা বেড়ে যাচ্ছে, সেটা হলো জিন থেরাপি। জিন ব্যাংক স্থাপন করে জীববৈচিত্র্য রক্ষা, তার মানে পরিবেশ রক্ষার একটা রোল আছে, তাই না? জেনেটিক্যালি মডিফাইড অণুজীব ব্যবহার করে অনেক দেশে পরিবেশ দূষণ কমানো হয়েছে। খেয়াল করো, পরিবেশ কমানোর যে দূষণ, সেটাকে কমানোর জন্য ব্যবহার হয়েছে কি? জেনেটিক্যালি মডিফাইড অণুজীব। তোমাকে পরীক্ষাটা এভাবে দিতে পারে, জিএম অণুজীব, জিএম অণুজীব, এভাবে কিন্তু তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে। তাহলে জিএম অণুজীবের মাধ্যমে তুমি কি করছো বলো তো? পরিবেশ দূষণকে রক্ষা করার চেষ্টা করছো।
বায়োটেকনোলজি শব্দটা প্রথম ব্যবহার করছেন কার্ল এরেকি। 100% এটা মুখস্থ রাখতে হবেই 1919 সালে, সাল সহ পড়বা যে বায়োটেকনোলজি এই শব্দটা প্রথম ব্যবহার করেন কে, এই কথাটা 100% দিয়ে খেয়াল রাখবা। নওরিন আছো, মুসলিমা আছো, স্বপ্নলোকের রাজকন্যা, মীনাক্ষী ভেরি গুড, দেবনাথও আছো আশা করি। আচ্ছা, বায়োটেকনোলজি শব্দটা তাহলে কার্ল এরেকি ব্যবহার করছেন 19 সালে। অ্যালকোহল তৈরি এবং ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে দই তৈরি, এটা হচ্ছে প্রাচীনতম জীব প্রযুক্তির উদাহরণ। তোমাকে দিবে যে প্রাচীনতম জীব প্রযুক্তির উদাহরণ কোনটি, দুইটা জিনিস। প্রাচীনতম জীব প্রযুক্তি বললে এই চ্যাপ্টার অনুযায়ী দুটো জিনিস আছে, একটা হচ্ছে দই, একটা হচ্ছে অ্যালকোহল। দই এবং অ্যালকোহল, হ্যাঁ, এই দুইটা হলো প্রাচীনতম জীব প্রযুক্তির উদাহরণ। এই যে দেখো একটা প্রশ্ন, বায়োটেকনোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করছেন, পারা যাবে। প্রাচীনতম জীব প্রযুক্তি কোনটি বলো তো? প্রাচীনতম জীব প্রযুক্তি মাত্র পড়াই দিলাম। পচনশীল জৈব বস্তু থেকে বায়োগ্যাস তৈরিতে কে ভূমিকা রাখে? যখন বায়োগ্যাস বলবে মনে রাখবা বায়োগ্যাস ব্যাকটেরিয়া, বায়োগ্যাস কি ব্যাকটেরিয়া। আর যখন তোমাকে বলছে এই দেখো রেড ও হোয়াইট বায়োটেকনোলজি, তুমি নিজেই বলো চিকিৎসা, তাই না? জীববৈচিত্র্য রক্ষায় কোনটি স্থাপন করা হয় মনে জানো? জীববৈচিত্র্য রক্ষা বলছে না, তাহলে জীববৈচিত্র্য রক্ষায় তুমি কি ব্যবহার করবা? জিন ব্যাংক। তারপরে দেখো মলিকুলার ফার্মিং কি, অলরেডি কিন্তু পড়ছি, কি বলতো? ঔষধ আরোহণ। যখন তোমাকে বলবে ওষুধ আরোহণ, ওষুধ উৎপাদন, ওষুধ তৈরি, এই কথাগুলো যদি থাকে আর আমার অপশনে যদি মলিকুলার ফার্মিং থাকে আমি ওইটা দেখাই দিব। তারপরে দেখো তো কি বলছে, নিচের কোনটি দই তৈরিতে ব্যবহার করা হয়? দই, দইয়ের সাথে কিসের সম্পর্ক? ল্যাক্টোব্যাসিলাসের সম্পর্ক। তারপরে দেখো যখন বলছে ব্লু বায়োটেকনোলজি, তার মানে তুমি জানো যে এটার অ্যান্সার সামুদ্রিক হবে। গ্রিন বায়োটেকনোলজি, তার মানে তুমি বুঝতেছো যে এটা কৃষিক্ষেত্র হবে। করা যাবে তো? উদ্ভিদের টিস্যু কালচার, চলে আসছে আমরা টিস্যু কালচারে। খেয়াল করো যে এই যে টিস্যু কালচার, এর আরেক নাম কি? এই চ্যাপ্টারে কিছু বিশেষ নাম আছে এবং নামগুলো তোমার পারতে হবে, হ্যাঁ। খেয়াল করো যে টিস্যু কালচার যেটা বলছে এটার ভালো নাম হলো মাইক্রো প্রোপাগেশন বা ক্লোনিং প্রযুক্তি বা ইনভিট্রো কালচার। তিনটা নাম, কি কি? তিনটা নাম। উদ্ভিদের টিস্যু কালচারের তিনটা নাম, মাইক্রো প্রোপাগেশন, ক্লোনিং প্রযুক্তি, ইনভিট্রো কালচার। কেন? টিস্যু কালচার কোথায় করা হয়? কাচের ভেতর করা হয়, তাহলে ইনভিট্রো। ক্লোনিং প্রযুক্তি, একটা থেকে অনেক, তাহলে ক্লোন। মাইক্রো প্রোপাগেশন, ছোট থেকে আস্তে আস্তে প্রোপাগেট করতেছে, বাড়তেছে, তাহলে সেজন্য কি মাইক্রো প্রোপাগেশন। এইখানে দেখো জার্মান বিজ্ঞানী গোটলিয়েভ হ্যাভারল্যান্ডকে বলা হয় টিস্যু কালচারের জনক। গোটলিয়েভ হ্যাভারল্যান্ডকে কি বলা হয় বলো তো? টিস্যু কালচারের জনক বলা হয়। এখন মনে করো যে তোমার আর মাথায় কাজ করতেছে না, টিস্যু কালচারের জনক চাইছে, এখন আমি তো কার্ল এরেকি মনে পড়তেছে। তাহলে কার্ল এরেকি ছিল বায়োটেকনোলজি শব্দের সাথে, তাই না? কিন্তু যখন টিস্যু কালচার বলছে তখন আসছে কি হ্যাভারল্যান্ড। এবার দেখো তো একটু সহজ করে দিই তোমাদের জন্য, নামের ভেতরে আছে টিস্যু কালচার। টিস্যু কালচার করলে তুমি কি পাবা? উদ্ভিদ পাবা না? টিস্যু কালচার করলে কি পাবা বলো তো? উদ্ভিদ পাবা। আর এই উদ্ভিদগুলো নিয়ে তুমি কই লাগাবা? ল্যান্ডে, তাই না? এই উদ্ভিদগুলো নিয়ে তুমি কোথায় লাগাবা? নিশ্চয়ই কোনো না কোনো ল্যান্ডে। তাহলে হ্যাভারল্যান্ডের নামের মধ্যে ল্যান্ড আছে কিনা দেখো। আচ্ছা, মর্গান, মর্গান সর্বপ্রথম কি মত প্রকাশ করছে বলো তো? উনি বলছেন যে প্রতিটি সজীব উদ্ভিদের কোষ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। এটাকে বলা হয়েছে টটি পটেন্সি, টটি পটেন্সি। তাহলে এই কথাটা মনে রাখবো যে টটি পটেন্সির জনককে, টটি পটেন্সির জনক হচ্ছেন মর্গান, টটি পটেন্সির জনক হচ্ছেন মর্গান, এটুকু খালি মনে রাখবো। বাংলাদেশে সর্বপ্রথম টিস্যু কালচার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক, এত বড় বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে না হয়ে কোথায় হবে বলো? তাহলে টিস্যু কালচারের কাজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম। উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ, গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করো। টিস্যু কালচারের জন্য আমরা কি গ্রহণ করব, এটা আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। বিভাজনক্ষম অঙ্গ নিব, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, তাই না? এগুলো ব্যবহার করব। শীর্ষমুকুল নিব, কক্ষমুকুল নিব, কচি পাতা নিব, এই জিনিসগুলোকে আমরা টিস্যু কালচারের জন্য ব্যবহার করতেছি। তো টিস্যু কালচারের জন্য তুমি তো এগুলো নিবা, কিন্তু এই জিনিসগুলো যখন উদ্ভিদ দেহ থেকে তুমি পৃথক করবা তখন সেটাকে কি নামে ডাকবা? এক্সপ্লান্ট। তখন সেটাকে তুমি বলবো এক্সপ্লান্ট, ঠিক আছে? যখন তুমি ওইটাকে আলাদা করে ফেলতেছো। তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবা কষ্ট করে যে এই টিস্যু কালচারের উদ্দেশ্যে আমি উদ্ভিদের যে অংশটাকে আলাদা করে নিয়ে যাই সেটাকে কি বলা হয়, কি নামে ডাকা হয়? ভেরি গুড, আমার সাথে আছো রুহি, স্বপ্নলোকের রাজকন্যা, নওরিন, তামিম, ভেরি গুড, মুসলিমা আছো, ওকে।
দেবনাথও আছো সম্ভবত, কিন্তু দেবনাথ কি আছো? একটু কমেন্ট করে জানাও তো দেবনাথ তুমি আছো কিনা। তাহলে মাতৃদেহ থেকে এক্সপ্লান্টের কথা বলা হয়েছে। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপন্ন যে নতুন চারা তাকে আমরা বলি অনুচারা, প্লান্ট লেট বলা হয়। অনু মানছে না, তাহলে লেট, বুক থেকে বুকলেট, তাই না? তাহলে সেরকম প্লান্ট থেকে প্লান্টলেট। আর টিস্যু কালচার পদ্ধতিতে যে ব্যবহৃত ভ্রূণ সেটাকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। এই কথাটা খেয়াল রাখবো। টিস্যু কালচার পদ্ধতিতে আমরা যে ভ্রূণটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলবো সোমাটিক এমব্রায়ো। আর গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির যে প্রযুক্তি সেটাই হচ্ছে টিস্যু কালচার, সহজ কথা। তো টটিপটেন্সির মাধ্যমে ক্ষুদ্র উদ্ভিদ ব্যবহার করে কি করা হয়? মাইক্রো প্রোপাগেশন করা হয়, এটা আমরা পারবো। টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে কি বাংলাদেশে কোনটার প্রজনন করা হয়েছে? এটা একটু রিডিং দিতে পারি, সেটা হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি। টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন করা যাবে। টিস্যু কালচার এবং সংকরায়নের মধ্যে পার্থক্য, জাস্ট ডেফিনিশনটা আগে ভালো করে দেখে নিবা। এটা ডেফিনিশন দেখবা, এটা ডেফিনিশন দেখবা, যে দুইটি প্যারেন্টের মধ্যে কৃত্রিমভাবে, তার মানে কি এটা কৃত্রিম পদ্ধতি নাকি? কৃত্রিম পদ্ধতি, তুলনামূলকভাবে বেশি সময়ে কম সংখ্যক বংশধর। আর এখানে কি বলছে? অল্প সময়ে বেশি সংখ্যক বংশধর। এই কথাটা খেয়াল রাখবা। ওখানে টাইম বেশি লাগতেছে, কিন্তু সেই তুলনায় আসলে তুমি রেজাল্ট অনেক বেশি পাচ্ছ না, এই কথাটা মনে রাখো। আর এখানে তুমি দেখো অল্প সময়ে তুমি বেশি সংখ্যক বংশধর পেয়ে গেছো। তারপরে কি দেখো বলা হয়েছে যে প্যারেন্ট এবং অপত্য উদ্ভিদ সমগুণ সম্পন্ন হয়, আর প্যারেন্ট এবং অপত্য উদ্ভিদ ভিন্ন গুণ সম্পন্ন হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এই দেখো প্রশ্ন তোমাদের সামনে হাজির। টিস্যু কালচার পদ্ধতির জনককে বলো দেখিনি। টিস্যু কালচারের জনক কাকে বলবো? হ্যাঁ, টিস্যু কালচারের জনক যখন তোমাকে বলা হয়েছে তুমি বলবা হচ্ছে হেভারল্যান্ড। হেভারল্যান্ড হচ্ছে টিস্যু কালচারের জনক। টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটি প্রজনন করা হয়েছে? স্ট্রবেরি, মাত্র পড়লাম না স্ট্রবেরি। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত নতুন চারাকে কি বলে? অনুচারা। টোটিপটেন্সির ধারণা কে দিচ্ছেন? পারা যাবে কি? মর্গান। দেখছো, খেয়াল করে দেখো, কার্ল এরেকিও আছে, হেভারল্যান্ডও আছে। তো আমি যদি না পড়ি তাহলে পারবো? কোন প্রযুক্তিতে, আচ্ছা, কোন প্রযুক্তিতে মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা হয়? তাই না, মাইক্রো প্রোপাগেশন। পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে কোনটিকে সারফেস স্টেরিলাইজ করে নিতে হয়? খেয়াল করছো? পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে আমি কোনটাকে সারফেস স্টেরিলাইজ করে নিচ্ছি, অর্থাৎ আমি পুষ্টি মাধ্যমে নেওয়ার আগে কোনটাকে আমি একটু কারেক্ট করে নিব, সেটা হচ্ছে আমাদের এক্সপ্লান্ট, যেটাকে আমি নির্বাচন করছি কাজের জন্য। যেসব উদ্ভিদের বীজের জীবনী শক্তি কিছুদিনের মধ্যে নষ্ট হয় সেটাকে কোথায় সংরক্ষণ করতে হবে? সেটা হলো ভাজক কলা। আচ্ছা, এবার খেয়াল করো, উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? সেটা হচ্ছে মেরিস্টেম টিস্যু। মেরিস্টেম টিস্যুতে কি থাকে না বলো তো? রোগ জীবাণু থাকবে নাকি থাকবে না? থাকবে না। টিস্যু কালচার এক্সপ্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনগুলি? সবগুলোই ব্যবহার করা যায়, এখানে যারা যারা উল্লেখ আছে। ওকে, টিস্যু কালচার প্রকারভেদ আমরা একটু খেয়াল করি। টিস্যু কালচারের প্রকারভেদ দেখো বিভিন্ন প্রকৃতির হয়। এর মধ্যে মেরিস্টেম কালচারের কথা দেখো, একটু লেখা আছে যে মেরিস্টেম কালচার দ্বারা ছত্রাকজনিত পানামা রোগমুক্ত কলা উৎপাদন করা হয়েছে। তাহলে টিস্যু কালচার বিভিন্ন প্রকৃতির হয়। তো পানামা রোগমুক্ত যে কলা সেটা উৎপাদনের জন্য আমরা কি ব্যবহার করছিলাম? মেরিস্টেম কালচার ব্যবহার করেছিলাম। ওকে, এটা একটু দেখে নিলাম। টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন ধাপ, আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা তোমাকে দিতে পারে সেটা হচ্ছে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়? তাহলে একটু খেয়াল করো। প্রথমটা বলছে কি মাতৃ উদ্ভিদ নির্বাচন, বোঝাই যাচ্ছে মাতৃ উদ্ভিদ নিব। তারপরে কি করব? কালচার মিডিয়া বানাবো বা আবাদ মাধ্যম তৈরি করব। কোন পদ্ধতিতে সেটা একটু নামটা দেখে রাখছো? হগল্যান্ড সলিউশন পদ্ধতিতে, ডবল স্টার। কোন পদ্ধতিতে? নামটা অনেক জটিল, তাই না? নামটা কঠিন নাম না? তো কোন পদ্ধতিতে আমরা আবাদ মাধ্যমটা তৈরি করব? হগল্যান্ড সলিউশন পদ্ধতিতে। এবং খেয়াল করো, তোমার এটা কিন্তু 100%, তোমার এই আবাদ মাধ্যমে কি কি থাকে 100 সেটা হলো বিভিন্ন মুখ্য গৌণ উপাদান থাকবে, ভিটামিন থাকবে, সুক্রোজ, ফ্রুক্টোজ কিন্তু এখানে আসবে না, এখানে আছে সুক্রোজ। কোন ভিটামিন তাও বলে নাই, 2 থেকে 4%। এবং সাথে থাকবে বিভিন্ন ফাইটো হরমোন। এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে যে নিচের কোনটি আবাদ মাধ্যমে থাকে না, বা নিচের কোনটি টিস্যু কালচারে বা কালচার মিডিয়ার প্রয়োজন হয় না। তোমাকে ঠিক এই প্রশ্নটা কিন্তু এভাবে দিয়ে দিতে পারে। তো ভিটামিন, সুক্রোজ কত পার্সেন্ট? 2 থেকে 4, বিভিন্ন মুখ্য গৌণ উপাদান এবং ফাইটো হরমোন। ঠিক আছে, কথাটা খেয়াল রাখবা। এবং 3 নাম্বার ধাপ কি দেখো, সেটাকে জীবাণু মুক্তকরণ করতে হবে না? কি করতে হবে? জীবাণু মুক্তকরণ করতে হবে। আরেকটা কথা, উপরে আমরা কালচার মিডিয়ার পার্ট হিসেবে যেটা বলি, তো মৌলিক উপাদান সমৃদ্ধ যে আবাদ মাধ্যম সেটাকে আমরা বলি বেজাল মিডিয়াম। কি বলি? এই আবাদ মাধ্যমটাকে আমরা
মৌলিক উপাদান সমৃদ্ধ হলে বেসাল মিডিয়ামও বলতে পারি। এবং এটার পিএইচ কত রাখতে হবে দেখছো, এটার পিএইচ কত রাখতে হবে 5.5 থেকে 5.8, এই কথাটা জানবো। এবং দেখো এই যে আমাদের আবাদ মাধ্যমটা ছিল, এই আবাদ মাধ্যমটাকে ঘন করার জন্য আমরা কি ব্যবহার করতেছি, অ্যাগার। এটা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবো যে আবাদ মাধ্যমকে ঘন করার জন্য আমরা কি ব্যবহার করি। এটা হচ্ছে আমরা অ্যাগার ব্যবহার করি। তো থার্ড স্টেপটা কি, থার্ড স্টেপটা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। জীবাণুমুক্ত বা নির্বীজকরণ, তাই না? তো জীবাণুমুক্ত বা নির্বীজকরণে খেয়াল করো কার মাধ্যমে করা হয়, অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে। এই কথাটা জানতে হবে যে অটোক্লেভ মেশিনের মাধ্যমে তুমি করছো। এই যে অটোক্লেভ মেশিন, এখান থেকে বারবার একই জিনিস ভুল হয় যে নির্দিষ্ট তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 15 এবং দেখো সময় হচ্ছে 20 মিনিট। এখন কোনটা যে কার সাথে, এইটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। চাপ হয়ে যায় 20 পাউন্ড, সময় হয়ে যায় 15 মিনিট। তা এই কাজগুলো থেকে আমাদের বাঁচার জন্য আমরা মনে রাখবো এই চাপের পথে মনে রাখবো পথে 15, আর সময়ের 20 দিয়ে আমরা মনে রাখবো T20। ঠিক আছে, যেন তোমাদের আর ভুল না যায়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রশ্ন আসার অনেক সম্ভাবনা। বুঝতে পারছি কিনা, কে কে আছি দেখি। মীনাক্ষী আছো, দেবনাথ আছো, নরিন আছো, ভেরি গুড। ওকে, তাহলে T20 এবং 15, এবং তাপমাত্রা তো খুব ইম্পর্টেন্ট। অটোক্লেভ মেশিনে তাপমাত্রা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, পারতেই হবে। আচ্ছা, এবার দেখো এর পরের ধাপ কি, এক্সপ্লান্ট টিস্যু বা স্পান স্থাপন করবা। এক্সপ্লান্ট বা টিস্যুটাকে তুমি ওই কালচার মিডিয়াতে নিয়ে বসায় দিবা। ওকে, ক্যালাস সৃষ্টি হবে আস্তে আস্তে, সংখ্যা বৃদ্ধি করবে। তো এখানে দেখো একটা কথা, যে এখানে যে বৈদ্যুতিক আলোটা ব্যবহার করা হচ্ছে সেটা কতটা লাক্সে থাকবে, 3000 থেকে 5000 লাক্স। তাপমাত্রা কত, 17 থেকে 20, এবং আপেক্ষিক আর্দ্রতা কত, 70 থেকে 75। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবো। 3টা এমসিকিউ আছে, যে বৈদ্যুতিক যে আলো আছে এখানে সেটা লাক্স কত, এবং তোমার হচ্ছে যে তাপমাত্রা কত, এবং হইতেছে যে আমার আপেক্ষিক আর্দ্রতা কত। এই 3টা কথা মাথায় রাখতে হবে। তাহলে বৈদ্যুতিক আলো যেটা, সেটা হচ্ছে 3000 থেকে 5000 লাক্স, এবং তোমার তাপমাত্রা হচ্ছে 17 থেকে 20, এবং আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75 রাখা হয়। এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো তাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং এখানে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ থাকে সেটাই হলো ক্যালাস। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার অবয়বহীন অবিন্যস্ত যে টিস্যুগুচ্ছ আমি এখানে পাচ্ছি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ক্যালাস। এরপরের ধাপ কি, তুমি মূল উৎপাদক মাধ্যমে তাকে স্থানান্তর করো। আস্তে আস্তে তাকে কোথায় নিয়ে যাও, মূল উৎপাদনের যে মাধ্যম আছে সেখানে নিয়ে যাও, এবং সেখানে কি করো, চারা উৎপাদন করো। তো চারা যখন আস্তে আস্তে উৎপাদন হয়ে যাবে, এরপর তোমার কাজ হবে কি বলো তো, এরপর সেটাকে টবে স্থানান্তর করতে হবে। এর পরের ধাপ হচ্ছে টবে স্থানান্তর করো। সো সিম্পলি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়। ঠিক আছে, নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ নয়। আর লাস্ট অফ অল, চারার ক্ষেত্রে তুমি তো টবে স্থানান্তর করছো, কিন্তু আমরা শুরুতে পড়ছিলাম যে টিস্যু কালচারের সাথে ল্যান্ড আছে, মানে জমি আছে। তার মানে নিশ্চয়ই আমি এটা টবের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এটাকে আমার জমিতে নিয়ে যাইতে হবে। তো জমিতে নিয়ে যাও আস্তে আস্তে, মাঠ পর্যায়ে স্থানান্তর। ঠিক আছে, মাঠ পর্যায়ে স্থানান্তর। যে কথাটা বলছিলাম, এক জায়গায় লেখা আছে চাপ, এক জায়গায় তাপমাত্রা এবং সময়। নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব, পরাগধানী, বোঝা যাচ্ছে কারণ এন। হ্যাপ্লয়েড উদ্ভিদের আবাদ পদ্ধতি কোনটি, পরাগধানীর আবাদ। কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা হয়, পরাগ রেণু কালচার। চিন্তা করো তো, এই যে এখানে তোমার পরাগ রেণুর কথা বলতেছো, পরাগ রেণু, পরাগ রেণুটা কি এন না? তাহলে এন যদি হয়, এন থেকে তুমি হ্যাপ্লয়েড চারা উৎপাদন করতে পারবা। ক্যালাস মাধ্যমের পিএইচ কত রাখা লাগে আমরা পড়ে ফেলছি। টিস্যু কালচার প্রযুক্তিতে ব্যবহৃত অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি, তাই না, অটোক্লেভ অবশ্যই লাগবে। কালচার মিডিয়ামকে জীবাণুমুক্ত করা হয় কোন পদ্ধতিতে, অটোক্লেভের মাধ্যমে, তাই না? পড়া যাবে, পারতে হবে। টিস্যু কালচারের জন্য সংগৃহীত অংশকে কি বলে, এক্সপ্লান্ট বলে। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমে কি বলে, বেসাল মিডিয়াম বলে। টিস্যু কালচারে ব্যবহৃত কোষটি বিভাজিত হয় কোনটিতে পরিণত হয়, কোনটিতে পরিণত হয় বলো তো, ক্যালাসে পরিণত হয়। পড়ছে না? এরপরের প্রশ্ন দেখছো কি বলছে, টিস্যু কালচার প্রযুক্তির প্রথম দশা কোনটি। এখন আমি যদি ধাপগুলা না পড়ি তাহলে কি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি কিন্তু পারবো না। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ কোনটা একটু দেখে ফেলো তো, এক্সপ্লান্ট নির্বাচন। প্রথমে আমি এক্সপ্লান্ট নির্বাচন করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা, মেরিস্টেম কালচার করা। মেরিস্টেম মানে তো ভাজক টিস্যু, তাই না? তো মেরিস্টেম যে কালচার করতেছো, এই মেরিস্টেম কালচার করার আসলে উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন। এই কথাটা খেয়াল রাখবা, রোগ প্রতিরোধী না, কিন্তু রোগ মুক্ত চারা উৎপাদন।
জীব প্রযুক্তির কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন হয়? মেরিস্টেম কালচার। টিস্যু কালচারের গুরুত্ব 9 কোনটি? বাস রিডিং দিলে পারবা। পরাগধানী কালচারের সফল প্রয়োগ কোনটি? তুমি পরাগধানী কালচার করতেছো, এটা এন, তুমি এন কালচার করলে কি পাবা? এনই পাবা নিশ্চয়ই, তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবা, এটাই সাফল্য। এগার কি মাধ্যমকে কি করা হয় বলো তো? এটা আসলে এক ধরনের কার্বোহাইড্রেট, এটা মনে রাখলেই হবে। বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, দেখো টিস্যু কালচারের ভূমিকা কি বলছে? হুবহু মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ, অলরেডি আমরা জানি। তারপরে কি বলছে? বিলুপ্তপ্রায় উদ্ভিদ। তারপর বলছে ভ্রূণ কালচার। তারপর বলছে সংকর উদ্ভিদের ক্ষেত্রে। দেখো এখানে একটা কথা, যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, একটা কথা লেখা আছে যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না। তাহলে আমার পরীক্ষায় কি প্রশ্ন দিতে পারে যে কোন উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না? দিতেই পারে, যেমন থুজা এবং সাগর কলা। থুজা এবং সাগর কলার কি বলতো? বীজ উৎপাদন করা সম্ভব হয় না। এরপর দেখো যে বাংলাদেশে এই পদ্ধতিতে বেল এবং তুতের চারা উৎপাদন করা হয়েছে। বেল এবং তুতের চারা কোন পদ্ধতিতে? এই পদ্ধতি মানে কি? টিস্যু কালচার। তারপর একটু খেয়াল করো, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসছে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে। কি আসছে দেখো তো? সাইব্রিড, সাইব্রিড এবং হচ্ছে পোমাটো, এই দুটো জিনিস পারতে হবে। সাইব্রিড এবং পোমেটো এটা পারতেই হবে। দেখো খেয়াল করো, যে সাইটোপ্লাজমের ফিউশন যদি হয় তখন সেটাকে আমরা বলবো সাইব্রিড। আর যদি তোমার হচ্ছে প্রোটোপ্লাজমের ফিউশন হয় তখন সেই ক্ষেত্রে দেখো তো, এই আলু এবং টমেটোর ক্ষেত্রে তুমি কি পাইছো? দেখছো? তাহলে কখন আমরা হাইব্রিড বলতেছি এবং কখন আমরা সাইব্রিড বলতেছি? তো প্রোটোপ্লাস্ট যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো হাইব্রিড, সোমাটিক হাইব্রিড। আর যখন সাইটোপ্লাজম যুক্ত হচ্ছে তখন বলতেছি সাইব্রিড। তো এরকম একটা উদাহরণ দেখো প্রোটোপ্লাস্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো আলু আর টমেটো, আলু এবং টমেটো দুইটা মিলে কি হয়ে গেছে? পমেটো হয়ে গেছে। পটেটো এবং টমেটো থেকে, হ্যাঁ পটেটো, অবশ্যই বাংলা থেকে আনে নেই শব্দটা, তাহলে তো আমেটো হইতো, তাই না? আমেটো, আমেটো তো না। তারপর হচ্ছে মেরিস্টেম কালচার। আমরা অলরেডি পড়ছি যে রোগমুক্ত চারা যদি তুমি উৎপাদন করতে চাও তাহলে তোমাকে মেরিস্টেম কালচার করতে হবে। অল্প সময় অধিক চারা উৎপাদন, হ্যাপ্লয়েড উদ্ভিদ, উপরে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি যে হ্যাপ্লয়েড উদ্ভিদ যদি উৎপাদন করতে চাও তাহলে তোমাকে পরাগধানী থেকে কালচার করতে হবে, পরাগধানী থেকে কালচার করতে হবে, ঠিক আছে? আর দেখো এই পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদের চারা উৎপাদন করা হয়েছে। অ্যান্ড্রোজেনিক, এবং কাদের ক্ষেত্রে এটার প্রয়োগ আছে দেখো? পোয়েসি, সোলানেসি, ব্রেসিকেসি, তাই না? এই গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। চীনে গুয়ান 18 এবং জিংহুয়া 1 এদের ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। ম্যাট কোশ্চেন, দেখো ম্যাট কোশ্চেন। এরপরে দেখো সোমোক্লোনাল ভ্যারিয়েশন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে সোমোক্লোনাল ভ্যারিয়েশনের কথা লেখা হয়েছে। এই ভ্যারিয়েশনের মাধ্যমে উন্নত জাত যেমন ADHI নামক গম উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে এই উন্নত জাতের গম উৎপাদনের যে কথাটা আসতেছে সেটার সাথে কে জড়িত? সেটার সাথে জড়িত সোমোক্লোনাল ভ্যারিয়েশন, ঠিক আছে? এটা খেয়াল রাখবো। আচ্ছা, এবার একটু দেখো যে আবাদি গ্যামেট কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে আমরা বলি গ্যামেটোক্লোনাল ভ্যারিয়েশন, ঠিক আছে? ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহার আছে। দেহজ ভ্রূণ বা সোমাটিক এমব্রায়োজেনেসিস, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, সোমাটিক এমব্রায়োজেনেসিস, দেহজ ভ্রূণ। এই সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে খেয়াল করে দেখো গাজর এবং আলফা আলফা প্রভৃতি উদ্ভিদের চারা উৎপাদন করা হয়। আলিম স্যারের রেফারেন্স থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 22-23 সালে প্রশ্ন আসছে। অতএব প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা, ইনভিট্রো সিলেকশন। ইনভিট্রো সিলেকশন পদ্ধতিতে ভাইরাস প্রতিরোধী গোল আলু, ধান, গম, কলা এগুলো উদ্ভাবন করা হয়েছে। শুধুমাত্র এমব্রায়ো কালচার যদি বলে, শুধুমাত্র এমব্রায়ো কালচার, তো বীজের সুপ্তাবস্থা দমন করা কিংবা প্রজননশীল উদ্ভিদের উৎপাদনের জন্য এটা ব্যবহার করা হয়। প্রজননশীল উদ্ভিদের জন্য ব্যবহার করতে পারো। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে তো অবশ্যই ব্যবহার করতে পারো। কি বলছে দেখো তো? টিস্যু কালচার প্রযুক্তিতে উৎপাদিত ট্রান্সজেনিক কলা, ধান, টমেটো, গাজর এগুলো থেকে কি হইতে পারে? হেপাটাইটিস বি, HIV, কলেরা এর ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। চেষ্টা বলে নাই যে সফল হয়ে গেছে, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে, এই কথাটা খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে কি? জার্ম প্লাজম সংরক্ষণের জন্য, জার্ম প্লাজম সংরক্ষণের জন্য টমেটো এবং আলু গাছ খেয়াল করো। এই যে আমি বলছিলাম আমেটো, আমেটো কি আসবে? আমেটো হচ্ছে কি আলু, তাইলে তো আমার আসবে না, আমার তো ইংলিশ নাম লাগবে। পটেটো এবং টমেটো লাগবে, তাই না?
আচ্ছা, দুইটি কোষে শুধু সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? সাইটোপ্লাজম যদি থাকে তাহলে তুমি কি নামে ডাকবা? সাইব্রিড নামে ডাকবা। সাইটোগেমি তো বলবা না নিশ্চয়ই, তাই না? আবাদি। আচ্ছা, টিস্যু থেকে সৃষ্ট প্রকরণকে কি বলে? সোমাক্লোনাল ভ্যারিয়েশন। যদি আবাদি কোষের কথা বলা হয় তাহলে সোমাক্লোনাল ভ্যারিয়েশন, এটা খেয়াল রাখবো। উন্নত জাতের গম উদ্ভাবনে কোন পদ্ধতিকে কাজে লাগানো হয়েছে? কোন বলো তো? গম উৎপাদনের জন্য কোনটা? তোমরা অলরেডি এটা জানো যে উন্নত জাতের গম যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করব উন্নত মানের গমের জন্য আমরা কি ব্যবহার করি বলো তো? সোমাক্লোনাল ভ্যারিয়েশন। আচ্ছা, এটা তোমরা একটু কমেন্ট করো তো। এই দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়েছে? দেখছো, ওখানে আমাদের পড়ছিলাম গাজর এবং আলফা আলফা। এই যে সেই গাজর পাওয়া গেছে, গাজর। আচ্ছা, টিস্যু কালচারের কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? বলছিলাম যে সুপ্তাবস্থা এমব্রায়ো কালচারের মাধ্যমে দূর করা হয়। চলে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ খেয়াল করো, প্রথমে ডেফিনিশন দেওয়া আছে, এরপরে যেটা বলা হয়েছে যে জিএমও এবং জিইও এগুলোর পূর্ণ রূপ আমাদের লাগবে। যখন বলা হবে জিএমও, যখন বলা হবে জিইও, হ্যাঁ, এটার পূর্ণরূপ আমাদের পড়তে হবে। তাহলে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনটা এবং জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যেসব পোষক ব্যবহার করা হয় সেগুলো আসলে কারা? দেখো তো, ইকোলাই, ব্যাসিলাস, সাবটিলিস, অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম, ঠিক আছে, তিনটা কথা। তাহলে ইকোলাই, ব্যাসিলাস এবং হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এটা খেয়াল রাখবো। ইকোলাই, তারপরে হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস এবং হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। আচ্ছা, এবার খেয়াল করো কি কি ছত্রাক আমরা ব্যবহার করতে পারি? স্যাক্রোমাইসিস এবং ইস্ট। এবং ইউক্যারিওটস এর মধ্যে যে কোনো উদ্ভিদ কিংবা প্রাণীকোষ, ঠিক আছে, যে কোনো উদ্ভিদ কিংবা প্রাণীকোষ। আচ্ছা, এবার আসি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দটা প্রথম কে ব্যবহার করছেন? খেয়াল করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন হচ্ছেন জ্যাক উইলিয়ামসন, তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ডে। তাহলে তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ডে সর্বপ্রথম এই কথাটা ব্যবহার করছেন। উনি একজন লেখক, হ্যাঁ। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে দেখো আমরা অলরেডি বলে ফেলছি যে কাদেরকে ব্যবহার করা হয়। ড্যাট কোশ্চেন 98, 99, তাই না? ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনের লক্ষ্যে প্রোটোপ্লাস্ট কালচার পদ্ধতি প্রয়োগ করা হয়। ট্রান্সজেনিক উদ্ভিদের জন্য তুমি কোন কালচার পদ্ধতি ব্যবহার করবা? প্রোটোপ্লাস্ট কালচার পদ্ধতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উপাদান ব্যাকটেরিয়া তথা প্লাজমিড। ব্যাকটেরিয়া কোন অংশ? পুরো ব্যাকটেরিয়া তো না নিশ্চয়ই, তাই না? কোন অংশ? প্লাজমিড। ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনের লক্ষ্যে কোন কালচার? অলরেডি আমরা বললাম, তাই না, যে প্রোটোপ্লাস্ট কালচার। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি বাহক হিসেবে ব্যবহার করা হয়? কোনটি ব্যবহার করা হয় বলতো? অ্যাগ্রোব্যাকটেরিয়াম। জিন প্রকৌশলে কোনটি বেশি ব্যবহার করা হয়? খেয়াল করি, জিন প্রকৌশলে কোনটা বেশি ব্যবহার করা? দেখো তো, যে নামটা লাস্টে আছে, ইকোলাই, মনে আছে তো যে ইকোলাই আমরা বারবার ব্যবহার করি এবং এটা আমাদের অনেক কাজে লাগে। আচ্ছা, জিনগত পরিবর্তনের মাধ্যমে তৈরিকৃত প্রাণীকে কি বলে? এটা সবার অ্যান্সার করতে হবে। জিনগত পরিবর্তনের মাধ্যমে যে প্রাণীটাকে তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী, পারতেই হবে। প্লাজমিড। প্লাজমিড এমন একটা টপিক, এই টপিকসে মানে 100% তো বটেই, তুমি একটা লাইনও বাদ দিতে পারবা না এখান থেকে। প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন মাথায়ও রাখতে হবে, ঠিক আছে? তো প্লাজমিড আসলে কি জিনিস আমরা একটু হালকা করে লিখি। সেটা হলো ক্রোমোজোম বহির্ভূত। এটা কি ক্রোমোজোমের মধ্যেকার জিনিস বলো তো, না ক্রোমোজোমের বাইরের জিনিস? এটা হচ্ছে ক্রোমোজোমের বাইরের জিনিস। ক্রোমোজোম বহির্ভূত একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। এই দুইটা কথা ভালো করে মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম বহির্ভূত এবং কি বলা হতো, এটা বলা হয়েছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। তারপরে কি, ল্যাডারবার্গ ইকোলাই ব্যাকটেরিয়ার কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। তাহলে এই যে প্লাজমিড, এর সন্ধানটা কে কবে পাইছেন এটা একটু খেয়াল রাখতে হবে। এটা 1952 সালে ল্যাডারবার্গ ইকোলাইতে পাইছেন। কোষ প্রতি 1 থেকে 1000 পর্যন্ত প্লাজমিড থাকতে পারে। এটা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে কোষ প্রতি কতটা প্লাজমিড থাকতে পারে। প্লাজমিডটা আমি তোমাদেরকে চাই না যে প্লাজমিড তোমরা ভুল করো। এই প্লাজমিড কাদের কাদের ক্ষেত্রে থাকে দেখো তো, ব্যাকটেরিয়া এবং ইস্টের কথা লেখা হয়েছে। ব্যাকটেরিয়া এবং ইস্টের কথা লেখা হয়েছে, দেখছো? প্লাজমিডের ক্ষেত্রে কার কথা লেখা হয়েছে? ব্যাকটেরিয়া এবং ইস্ট। এটার আণবিক ওজন কত? 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। দেখছো, 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। কোন এনজাইম দ্বারা কেটে ফেলা হয় নির্দিষ্ট জায়গা? সবাই জানো, রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা নির্দিষ্ট জায়গা কেটে ফেলা হয়।
তো ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে পারে সে স্বাধীনভাবে অনুলিপন করতে পারবে, এই কথাটা ইম্পর্টেন্ট। প্লাজমিডে অল্প সংখ্যক জিন থাকে, এগুলো সব আমরা সাধারণ বৈশিষ্ট্য পড়তেছি। প্লাজমিডে তোমাকে পরীক্ষায় দিবে যে জিন থাকে না, প্লাজমিডে জিন অনুপস্থিত, সত্য না মিথ্যা? প্লাজমিডে অল্প সংখ্যক জিন থাকে। প্লাজমিডের একটু প্রকারভেদ দেখে ফেলি, দেখো তো কয়টা প্রকার আছে? নিশ্চয়ই 3টা। এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। তো এফ প্রাইম যেটা, সেখানে বলছে কি ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে। এফ যেটা, সে পিলি তৈরি করে। কি বলছে? এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর। এই যে জেনেটিক উপাদান স্থানান্তর করার যে ব্যাপারটা, এটা এক ধরনের ফার্টিলিটির সাথে জড়িত না? তো এফ যেটা, সেটা বেসিক্যালি কিন্তু ফার্টিলিটিকে ইন্ডিকেট করে, ঠিক আছে? ফার্টিলিটি। আচ্ছা, তারপরে আর প্লাজমিড, R6 প্লাজমিড 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই আরটা হচ্ছে বেসিক্যালি রেজিস্ট্যান্স, কারণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? সেই আর তাহলে এই ওষুধ প্রতিরোধের জন্য দায়ী। আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে কোন প্লাজমিড আসলে ওষুধকে প্রিভেন্ট করতে পারে? কোন প্লাজমিড ওষুধকে প্রিভেন্ট করতে পারে আমাকে একটু জানাও তো। তো মূলত ওষুধকে প্রিভেন্ট করতে পারে হচ্ছে আর প্লাজমিড। এরপরে কোল প্লাজমিড কি বলছে? কোলিসিন উৎপাদনকারী জিন থাকে যা সংবেদনশীল ইকোলাইকে ধ্বংস করতে পারে। আর ভিব্রিওসিন কাকে ধ্বংস করতে পারে? ভাইব্রিও কলেরিকে, যার নাম তার সাথে মিল থাকবে। অর্থাৎ কোলিসিন সে কোলাইকে ধ্বংস করবে, আর ভিব্রিওসিন সে ভিব্রিওকে ধ্বংস করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কি? প্লাজমিড। সবাই কমেন্ট করবা, যারা যারা আছো আমার সাথে সবাই কমেন্ট করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কি? এটা হলো প্লাজমিড। তারপরে দেখো, বহুল ব্যবহৃত প্লাজমিড হচ্ছে PUC19 এবং তাতে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিন আছে। অ্যাম্পিসিলিন প্রতিরোধকারী জিন আছে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। অ্যাম্পিসিলিন পারতেই হবে, একেবারে পারতে হবেই, না পারার কোনো সিন নাই, ঠিক আছে? না পারার কোনো সিন নাই। তাহলে বহুল ব্যবহৃত প্লাজমিড হচ্ছে PUC19 এবং তাতে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিন আছে। জেনেটিক এনজাইমিং এ ব্যবহৃত এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, এটা দ্বারা কাটাকাটি হয় আমরা জানি। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি করে? mRNA থেকে cDNA, এই কথাটা খেয়াল রাখবা যে mRNA এর পরিপূরক cDNA অনুক্রম সৃষ্টি করে কে? mRNA এর অনুক্রম, তাই না? এটা পরিপূরক cDNA অনুক্রম তৈরি করবে। এবং ডিএনএ পলিমারেজ এনজাইম কি কাজ করে? অনুরূপ ডিএনএ তৈরি করে। অর্থাৎ ডিএনএ থেকে সিডিএনএ, এই কথাগুলো কিন্তু তোমার পরীক্ষায় দিবে যে ডিএনএ থেকে সিডিএনএ কে, mRNA থেকে সিডিএনএ কে, হ্যাঁ, এই নামগুলো তোমাদের আসবে। ডিএনএ এর অসমান প্রান্তকে কেটে সমান করে কে করে? দেখো তো, নিউক্লিয়াস এনজাইম। ডাবল স্টার দাও। যদি কোনো প্রান্ত অসমান থাকে সেটাকে সমান বানাবে, এটা তোমার লাগবে যে যদি কোনো কিছু অসমান থাকে সেটাকে কি করবে? সমান বানাবে। টার্মিনাল ট্রান্সফারেস কি করবে? স্টিকি প্রান্ত তৈরি করে। স্টিকি প্রান্ত তৈরি করে হচ্ছে আমাদের কি? টার্মিনাল ট্রান্সফারেজ। তারপর বলছে ডিএনএ লাইগেজ, লাইগেজ বলা হয়েছে, লাইগেজ, তাই না? তার মানে যুক্ত করে। তাহলে কর্তৃত অংশের সাথে কি লাগায়? জোড়া লাগায় দেয়, পারবা? আচ্ছা, কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য? পারা যাবে এখন? ইকোলাইতে প্লাজমিড আবিষ্কার করেন কে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও তো দেখি কে পারো, যে ইকোলাইতে প্লাজমিড আবিষ্কার করেন কে? একটু একটু জানাও তো আমাকে। ল্যাডারবার্গ। আর প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? অল্প সংখ্যক জিন, এটার একটা বৈশিষ্ট্য, তাই না? পারা যাবে। কোনটি ছাড়া রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিগত অচল? প্লাজমিড। যে সমস্ত প্লাজমিড একটি ব্যাকটেরিয়াম থেকে অন্য ব্যাকটেরিয়ামে জেনেটিক বস্তু দেয়, জেনেটিক মানেই বলছিলাম এফ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভেক্টর হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ভেক্টর হিসেবে ব্যবহৃত হবে কে? প্লাজমিড। কোন ধরনের প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন থাকে? বলছিলাম আর প্লাজমিড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান, বলছিলাম না? জীবজ উপাদান বললেই প্লাজমিড। ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোথায় কাজ করবে? উৎপাদনকারী জিন কোন প্রকৃতির বলো তো? কোল প্লাজমিড, তাই না? ওটা আমাদের নামটা কোল প্লাজমিডের মধ্যে ছিল। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি করব? শুধু ধাপগুলোর নামগুলো পড়বো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ 9 কোনটি। তাহলে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব, সেটাকে পৃথক করব। কিন্তু এখানে একটা কথা দেখো, লেখা আছে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে এই কাজটা করা হয়। তাহলে পৃথক করা হয় কিভাবে? সিজিয়াম ক্লোরাইড অথবা সুক্রোজ গ্রেডিয়েন্ট, এই দুইটার কথা খেয়াল রাখবো যে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্টের মাধ্যমে কাজটা করা হয়।
বর্তমানে সিলিকা নির্ভর কিট ব্যবহার করে করা যায়। তাহলে বর্তমানে কি ব্যবহার করা হয়? সিলিকা নির্ভর কিট। প্লাজমিডকে আমরা কি হিসেবে ব্যবহার করি? বাহক হিসেবে ব্যবহার করি। তো আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে বাহক হিসেবে আমরা কাদের ব্যবহার করি? বাহক হিসেবে আমরা কাদের ব্যবহার করি? ওকে, এবার দেখো যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা এই কাজটা করা হয়। দেখি কে কে আছো? নওরিন আছো, মীনাক্ষী আছো, রুহি আছো, স্বপ্নলোকের রাজকন্যা। ভেরি গুড। অ্যাকচুয়ালি তোমরা 2A কমিউনিকেশনটা প্রপারলি করতে পারতেছো। আচ্ছা, ডিএনএ কে নির্দিষ্ট অংশে কাটা হবে। কার মাধ্যমে কাটবা? রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএ খণ্ডকে প্লাজমিড ডিএনএ তে স্থাপন করবা। কিভাবে স্থাপন করবা? রিকম্বিনেন্ট ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগায় তারপর করতে হবে। তারপরে কি বলছে? পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানো। এখানে যে কাজটা হেল্প করবে, দেখো কি করা হয়? ক্যালসিয়াম সমৃদ্ধ করা হয়। এই কথাটা খেয়াল রাখবো যে ক্যালসিয়াম সমৃদ্ধ করা হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। আর রিকম্বিনেন্ট ডিএনএ কে মূল্যায়ন করবো, যে রিকম্বিনেন্ট ডিএনএ সেই কাঙ্ক্ষিত জিনটা যেটা আমি চাচ্ছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ তে চলে আসুক, সেটা বহন করতেছে কিনা সেটা শনাক্ত করা হয় কোন পদ্ধতিতে? পিসিআর পদ্ধতিতে, ঠিক আছে? পিসিআর পদ্ধতি, পলিমারেজ চেন রিঅ্যাকশন। পলিমারেজ চেন রিঅ্যাকশন। রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করব। বাহক হিসেবে ব্যবহার করব কি? টিআই প্লাজমিডে ব্যবহৃত হয়, ঠিক আছে? বাহক হিসেবে টাইটেনিয়াম, তাই না? প্লাজমিড ব্যবহৃত হয়। টিআই প্লাজমিড, এটা কি টাইটেনিয়াম? এটা টাইটেনিয়াম না। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, যে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। আর দেখো কোন পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়? ইমপ্লান্টাটা পদ্ধতি। কোন পদ্ধতি? ইমপ্লান্টাটা পদ্ধতি। তাহলে সবাই একটু বলো তো, যে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত যদি হয় কোনো উদ্ভিদ, তখন আমি তাকে কি নামে ডাকি? রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো জায়গায় আমি ব্যবহার করি, সেটা কি বলো তো? ট্রান্সজেনিক উদ্ভিদ। যারা এটাকে টিআই প্লাজমিড সম্পর্কে একটু জানতে চাও তাদের জন্য বলি, এটাকে বলা হয় হলো টিউমার ইনডিউসিং। টিউমার ইনডিউসিং প্লাজমিড। টিউমার ক্যান্সার পড়ছো না? টিউমার ক্যান্সার এগুলা ওই সেই টিউমার। এই টিউমার ইনডিউসিং প্লাজমিড ব্যবহার করা হয়, ঠিক আছে, বাহক হিসেবে। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম খেয়াল করো। রেস্ট্রিকশন এনজাইম আমরা জানি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা ডিএনএ অণু কর্তনে সূক্ষ্ম ছুরিকা, আমরা জানি এটাকে মলিকুলার ছুরি বলা হয়, তাই না? বা আণবিক ছুরি বলা হয়, আণবিক কাঁচি বলা হয়। এই কথাটা দেখবা। মলিকুলার সিজার বা বায়োলজিক্যাল নাইফ, কত কত নামগুলো দেখবা। দেখো ভর্তি পরীক্ষায় কিন্তু অলরেডি বিভিন্নবার আসছে। হ্যামিল্টন স্মিথ রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করেন। নামটাও 100% অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই চেষ্টা করবা নামটা যাতে মনে থাকে। হ্যামিল্টন স্মিথ, ঠিক আছে? কঠিন কোনো নাম না। হ্যামিল্টন স্মিথ সর্বপ্রথম কি বলছে বলতো? এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে কথা বলছে। আচ্ছা, কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলোর নাম পড়বা। ইকো আর আই, হিন্ড 3, হ্যাঁ, ব্যাম HI, নামগুলো পড়বা। এবং খেয়াল করে দেখো, এখানে দেখো সাধারণত 4 থেকে 6 জোড়া বেস অংশ কেটে থাকে। সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছেন পল বার্গ। নামটা পড়ে ফেলি। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছেন প্রথম পল বার্গ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি 1970-এর দশকে শুরু হয়েছে। রিকম্বিনেন্ট প্লাজমিডকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় বাহক ইকোলাইতে প্রবেশ করানো হয়। আণবিক কাঁচি কাকে বলে আমরা অলরেডি জানি। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ব্যাকটেরিয়া কোন প্লাজমিড থাকে? অলরেডি বলছি না, টিআই প্লাজমিড থাকে। তারপরে তোমার বলছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য নিচের কোন এনজাইমটি লাগবে? ডিএনএ লাইগেজ। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? সেটা হচ্ছে ডিএনএ প্রোব। এই কথাটা মনে রাখবা। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 15-16। কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? সেটা হচ্ছে ডিএনএ প্রোব। ডিএনএ প্রোব ব্যবহার করা হয়, হ্যাঁ, এই কথাটা দেখবা। আচ্ছা, সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন কে, তাই না? বল, পল বার্গ। পারা যাবে? আচ্ছা,
তারপরে জিন কর্তনের জন্য নিচের কোন এনজাইম ব্যবহার করা হয়? জিন যে কাটবা এটার জন্য তুমি কি ব্যবহার করবা? সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ 9 কোনটি? নির্বীজ করা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কখন শুরু হয় বলো তো? অলরেডি আমরা দেখছি না 70-এর দশকে। নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম? সেটা হচ্ছে হিন্ট 3। রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ কোনটি? ধাপ কোনটা হবে? লাইগেজ এনজাইমের ব্যবহার। জৈব ছুরি পারবা না? জৈব ছুরি। দেখো জিন ক্লোনিং। জিন কি? এবার কি করবা? জিনকে ক্লোন করো। তাহলে কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোম খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা। এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করা কমপ্লিমেন্টারি ডিএনএ তোমার লাগবে। এবং খেয়াল করো যে কোষ নির্ভর ডিএনএ ক্লোনিং আছে আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং আছে। কোষ নির্ভর ক্লোনিং বা রিপ্রোডাক্টিভ ক্লোনিং, তো এটা হচ্ছে একটা ইন ভিভো পদ্ধতি। কোষ নির্ভর যেটা সেটা হচ্ছে ইন ভিভো পদ্ধতি। আচ্ছা, আর এখানে দেখো লেখা আছে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়। এই কথাটা মনে রাখবা, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে এখানে কি করা হয়? ডিএনএ ক্লোনিং করা হয়। আর ডলি যে জন্মগ্রহণ করেছিল 1996 সালে, একটা উদাহরণ, ফেমাস একটা এক্সাম্পল, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ। কিউসের উদাহরণ? রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর উদাহরণ। কোষমুক্ত ডিএনএ ক্লোনিং বা পিসিআর। কোষমুক্ত ডিএনএ ক্লোনিং বা পিসিআর, এটা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যেটা যে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মিউলিস, ইনি হচ্ছেন পলিমারেজ চেইন রিঅ্যাকশনের প্রবক্তা। ক্যারি মিউলিস উনি হচ্ছেন পলিমারেজ চেইন রিঅ্যাকশনের প্রবক্তা। এবং পিসিআর হলো একটা ল্যাবরেটরি কৌশল যা ডিএনএ সিকোয়েন্সের সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োগ করা হয়। ডিএনএ সিকোয়েন্সের সংখ্যা বৃদ্ধি করার জন্য এটা আমরা ব্যবহার করি। এবং এখানে খেয়াল করে দেখো যে দ্বিসূত্রক ডিএনএ কে কত তাপমাত্রায় একসূত্রক করা হয়, এটা কিন্তু 100% দিয়ে রাখো, 90 ডিগ্রি। এবং পিসিআর কোন ধরনের পদ্ধতি? কমেন্ট করে একটু আমাকে জানাও। এটা হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি। মানে কি, তোমার পিসিআর কে একটা কাচের ভেতরেই তো করতে হবে, তাই না? তাহলে এই জন্য এটা হয়ে গেছে কি ইন ভিট্রো পদ্ধতি। আচ্ছা, জিন ক্লোনিং এর যে প্রযুক্তি সেটা দিয়ে তুমি কি তৈরি করবা? মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করবা। প্রতিরক্ষার চ্যাপ্টারের সাথে জড়িত এই কথাটা, মনোক্লোনাল অ্যান্টিবডি। এই মনোক্লোনাল অ্যান্টিবডি মূলত বিভিন্ন চিকিৎসায় তুমি ইউজ করতে পারবা। তা এটার সাথে সম্পর্ক হচ্ছে জিন ক্লোনিং এর, এই কথাটা মনে রাখবা। তো জিন ক্লোনিং এর ক্ষেত্রে পোষক হিসেবে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটাও মনে রাখবো। বাংলাদেশের প্রথম জিএম খাদ্য, তো বিটি বেগুন বাংলাদেশের প্রথম একটি জিএম খাদ্য। আর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামটা তো খুব কঠিন, এটা একটা সয়েল ব্যাকটেরিয়া যেখান থেকে তুমি একটা কি পাবা বলো তো? CRY-A1C বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিটি বেগুন, ঠিক আছে, বেটা বেগুন না, কিন্তু ছেলে বেগুন না। তাহলে বিটি বেগুন। এবং যেহেতু বিটি মানুষ, তাহলে কান্নাকাটি করবে। তাহলে দেখো ক্রাই শব্দটা আছে, তাই না? ক্রাই, ক্রাই মানে কি? কান্নাকাটি। তাহলে বিটি মানুষ তো কান্নাকাটি করবেই নাকি, স্বাভাবিক না? আচ্ছা, সিম্পল জিনিস। আর ডিএনএ টেকনোলজি, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে এত কথা পড়লাম, এবং পিসিআর কি পার্থক্য সেটা লেখা আছে। উপরের কথাগুলো পড়ে আসার পরে এটা তোমরা দেখবা। তবে একটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দিই, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এবং ডিএনএ লাইগেজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রধান উৎসেচক। এই কথাটা খেয়াল রাখবা যে এন্ডোনিউক্লিয়াস এবং হচ্ছে ডিএনএ লাইগেজ, এই দুইটা হইলো ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রধান। এবং পিসিআর এর ক্ষেত্রে প্রধান উৎসেচক হলো তাপ সহিষ্ণু ডিএনএ পলিমারেজ, ঠিক আছে? কারণ এখানে তোমাকে পলিমার তৈরি করতে হবে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, তাহলে ডিএনএ পলিমারেজ এখানে হেল্প করবে। এই কথাগুলো মনে রাখবা। যেমন দেখো ডিএনএ ক্লোনিং এর দ্রুততম পদ্ধতি, তা দ্রুততম করার জন্যই তো ক্যারি মিউলিস উনি কি করছিলেন? পিসিআর পদ্ধতি আবিষ্কার করলেন। বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটা ব্যবহার করা হয়েছে? ওই যে বিটি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তারপরে কি ডলি নামক ভেড়া, এটা কিসের উদাহরণ? রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তারপরে বেগুনে কোন জিন অন্তর্ভুক্তির মাধ্যমে বেগুন উৎপাদন করা সম্ভব হয়েছে? ওই যে বলছিলাম CRY-A1, তাই না? বিটি মানুষ, তাহলে কান্নাকাটি করবে, ক্রাই। জিন ক্লোনিং কি? জিন ক্লোনিং হচ্ছে ডিএনএর অবিকল কপি, ডিএনএর অবিকল কপি, ঠিক আছে? তোমরা আবার কান্নাকাটি শুরু করো না। ওকে, পিসিআর এর সঠিক পূর্ণরূপ দেখো, আমরা কিন্তু অলরেডি অনেকবার এই কথা নিয়ে অলরেডি পড়ে ফেলছি। তাহলে পিসিআর এর সঠিক পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর পদ্ধতিতে দ্বিসূত্রক ডিএনএ কে কত তাপমাত্রায় পৃথক করা হয়? 90 ডিগ্রি, তাই না? বলা হয়েছে না 90 ডিগ্রি। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, প্রথম প্রয়োগ কোথায়? ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে। তুমি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে চাও, তোমার এটা লাগবে। তো প্রথম ট্রান্সজেনিক প্রাণীটা কি ছিল? একটা ইঁদুর। তো এরপরে তোমার ডেফিনিশন দিচ্ছে, এ পর্যন্ত দেখো 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদে ট্রান্সজেনিক প্রক্রিয়া কি হয়েছে? সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। খেয়াল করো,
কি বলছে যে গ্লাইফোসেট পৃথিবীর মারাত্মক 76টি আগাছা ধ্বংস করতে পারে। গ্লাইফোসেট কয়টা আগাছা ধ্বংস করতে পারে আমাকে একটু বলো তো? 76টা আগাছা ধ্বংস করতে পারে। গুণগত মান একটু বাড়াও। সূর্যমুখীর সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ ক্লোভার ঘাস, এটা হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ যে ক্লোভার ঘাস সেটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। এটা খাওয়াইলে ভেড়ার লোম উন্নত হয়। গোল্ডেন রাইস বা সুপার রাইস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আইপট্রিগাস এবং তার সহযোগীরা জ্যাপোনিকা টাইপ ধানে, এখানে চারটা এমসিকিউ আছে, একটু ইম্পর্টেন্ট পড়ে ফেলতে হবে। জ্যাপোনিকা টাইপ ধান, তারপরে হচ্ছে তোমার ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন এবং আয়রন তৈরির 3টা জিন প্রতিস্থাপন করে সুপার রাইস তৈরি করছে। এতে আছে ভিটামিন এ। এই প্যারা ধরেই 100%, এখানে কিছু বাদ দেওয়ার মতো নাই আসলে। তাহলে আইপট্রিকাস এবং তার সহযোগীরা কি করছে বলো? জ্যাপোনিকা টাইপ ধান নিছে এবং সেখানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন নিছে এবং আয়রন তৈরির জন্য 3টা জিন নিছে, ঠিক আছে? এবং সেটাকে প্রতিস্থাপন করে সুপার রাইস বানাইছে। এবং এখানে কি আছে? ভিটামিন এ আছে। গোল্ডেন রাইস 2 নামে একটা ধানের জাত আছে যেটা 23 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে। সেখানে কি থাকে? 23 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে। সোনালী ধানের চালে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে? জানে রাখলাম। রোগ প্রতিরোধকারী জাত টোবাকো মোজাইক ভাইরাস বা এগুলো থেকে আমাদের এই কথাটা জানা যেতে পারে। নাইট্রোজেন সংবন্ধনের জন্য কে দায়ী সেটা একটু দেখা যায়। দ্যুতিময় উদ্ভিদ, ইয়েস, কালারফুল একটা উদ্ভিদ যেটাকে তোমার লাইট পাওয়া যাবে। তো লুসিফেরিন পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছে প্রতিস্থাপন করা হয়েছে। লুসিফেরিন পদার্থ নিঃসরণ করে এরকম জিন প্রতিস্থাপন করা হয়েছে। লাভ কি? তাতে তামাক গাছে যে কোনো সময় পোকামাকড় এসে অ্যাটাক দিতে পারবে না, ঠিক আছে? এটা একটু খেয়াল করব। আচ্ছা, এবার একটু দেখো, আছো তো? তোমরা আমার সাথে আছো তো? কে কে আছো একটু কমেন্ট করে জানাও তো। বীজহীন ফল সৃষ্টি, জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন প্রক্রিয়ার একটা প্রতিফলন। আবার সেই বিটি বেগুন চলে আসছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে এই যে দেখো আগাছা নাশক জাত বা প্রতিরোধী জাত উদ্ভাবনে, অর্থাৎ আমাদের দেখো ভাইরাস প্রতিরোধী একটা পেঁপে তুমি পেয়ে গেছো, সেখানে উৎপন্ন দ্রব্যটা হচ্ছে সয়াবিন। এবং দেখো আমাদের ম্যাট কোশ্চেন, এটা উচ্চ অলিক অ্যাসিড সম্পন্ন। কি সম্পন্ন? উচ্চ অলিক অ্যাসিড সম্পন্ন। ভেরি গুড। নরিন আছো, দেবনাথ আছো, স্বপ্নলোকের রাজকন্যা, রুহি, মীনাক্ষী আছো, তসলিমা আছো, ভেরি গুড। ভুট্টাতে কি? আগাছানাশক সহনশীল, ঠিক আছে? ইনসুলিন উৎপাদন, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা কতবার আসছে দেখছো? তো ইকোলাই ব্যাকটেরিয়াম কোষে প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে। তাহলে ইকোলাইয়ের ব্যাকটেরিয়ামের যে কোষ আছে সেখানে প্রায় 10 লক্ষ ইনসুলিন অণু তৈরি হতে পারে, ঠিক আছে? মুসলিমা খাতুন ভাইয়া আছি। মুসলিমা খাতুনের কোনো কমেন্ট আমি পড়িনি আমার যতদূর মনে আসে, মেমোরিতে এত খারাপ হওয়ার কথা না আমার, ঠিক আছে? ভাইরাস ব্যাকটেরিয়ার মতো অনেকেই আছো, এটাই অনেক বড় কথা। ওকে, ইন্টারফেরন উৎপাদনে চলে আসো। ইন্টারফেরনটা আসলে কি বলতো? এটা একটা প্রতিরক্ষামূলক প্রোটিন। এই ইন্টারফেরন নিয়ে কত কথা যে তোমরা 10ম অধ্যায়ে পড়ছো তার কোনো হিসাব নাই। অতএব আমি আর এখানে বেশি কথা ওইটা নিয়ে বলবো না। ওকে, তাহলে ইন্টারফেরন এটা কি, কোথায় কাজ করে এটা আমরা জানি, কিন্তু এই কথাটা একটু খেয়াল রাখবো যে ইন্টারফেরনটা আসলে আসে কোথা থেকে? ফাইব্রোব্লাস্ট থেকে, ঠিক আছে? মানব দেহে একটা কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এবং সেই ফাইব্রোব্লাস্ট থেকে তোমার এই ইন্টারফেরনটা আসবে, এটা একটু খেয়াল রাখবা। এবার দেখো ইন্টারফেরন রিলেটেড অনেক কথা এখানে লেখা আছে, সব আমরা 10ম অধ্যায়ে পাই। তো ইন্টারফেরনের একটা বাণিজ্যিক নাম আছে, নামটা জানতে হবে, এটা হচ্ছে বিটাফেরন। আর ওয়াইজম্যান দেখো কি বলছে? ইন্টারফেরন উৎপাদনকারী ডিএনএ ক্লোন প্রস্তুত করেন, এই কথাটা খেয়াল রাখবা। ওয়াইজম্যান। ইন্টারফেরন উৎপাদনে বর্তমানে পোষক কোষ হিসেবে ব্যবহৃত হচ্ছে স্যাক্রোমাইসিস। তাহলে ইন্টারফেরন উৎপাদনের জন্য বর্তমানে পোষক হিসেবে কাকে আমরা ব্যবহার করতেছি? সে হচ্ছে স্যাক্রোমাইসিস। ওকে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর উৎপাদন 1970 সালে এটা করা হয়েছিল। স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম পাওয়া যায় যেটা দিয়ে জমাট বাঁধা রক্ত গলায় ফেলানো যায়। এই স্ট্রেপ্টোকাইনেজ আসলে হার্ট অ্যাটাকেরও একটা চিকিৎসা, ঠিক আছে? মনে রাখবা। তারপরে ভ্যাকসিন উদ্ভাবন। স্ট্রবেরি উদ্ভিদের নির্যাস থেকে এইডসের ভ্যাকসিন নাকি উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে। কি চমৎকার ব্যাপার, চিন্তা করছো? এএটি প্রোটিন, এএটি মানুষের যকৃতে সৃষ্ট একটা প্রোটিন, এর অভাবে ফুসফুসের এমফাইসিমা রোগ হয়। তাহলে এএটি যদি না থাকে তাহলে মানুষের ফুসফুসে এমফাইসিমা হইতে পারে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এএটি এটা আসলে হচ্ছে আলফা-1 অ্যান্টিট্রিপসিন, ঠিক আছে? আলফা-1 অ্যান্টিট্রিপসিন
তোমরা কোষ রসায়নে ট্রিপসিনের নাম শুনছো, সেই ট্রিপসিন এটা, হ্যাঁ, সংক্ষেপে লেখছে AAT, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলফা-1 অ্যান্টিট্রিপসিন। এটা তোমার মানুষের যকৃতে তৈরি হয় এবং এটার অভাব হলে তখন মানুষের এমফাইসিমা রোগ হতে পারে। এরিথ্রোপয়েটিন তোমরা পড়ছো, কিডনিতে এরিথ্রোপয়েটিন থাকে, সেই এরিথ্রোপয়েটিন লোহিত রক্তকণিকা তৈরি করে, তাই না? এবং এই এরিথ্রোপয়েটিন না থাকলে কি হবে? লোহিত রক্তকণিকা কমে যাবে, মানুষ রক্তশূন্যতায় ভুগবে বা অ্যানিমিয়াতে ভুগবে, তাই না? জিন থেরাপি, মানুষের দেহের প্রতিটা কোষ থেকে 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে। আর মানুষের কয়টা, এই দুইটা কথা কিন্তু ভুল করা যাবে না। মানুষের যে প্রতিটা কোষ, সে প্রায় 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে, কিন্তু মানুষের 3500টা জেনেটিক ডিসঅর্ডার এ পর্যন্ত জানা গেছে। এই দুইটা কথায় আলাদাভাবে মনে রাখবা যে প্রতি কোষে 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন আছে আর 3500 আছে জেনেটিক ডিসঅর্ডার। ইয়েস, স্বপ্নলোকের রাজকন্যা সঠিক কথা লিখেছ। যদি সফল হয় তাহলে যশোর জেলা রক্ষা পাবে। তাহলে যশোরে বেশি করে স্ট্রবেরি চাষ করার দরকার, কি বলো তোমরা? আচ্ছা, প্রথম থেকে ছিলাম ভাইয়া, কিন্তু কমেন্ট করছিলাম না। কংগ্রেচুলেশনস। আচ্ছা, এবার দেখো, সেটা হলো মাতৃগর্ভে শিশু কোনো বংশগত বা অন্য কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করে কিনা, অর্থাৎ অ্যামনিওসিস, এইটা জিন প্রযুক্তি দিয়ে তুমি শনাক্ত করতে পারো। ঠিক আছে, এটা জিন প্রযুক্তি দিয়ে শনাক্ত করা যায়। এনজাইম উৎপাদনের কথা লিখছে, তারপরে পরিবেশ দূষণের কথা লিখছে, যে পরিবেশ দূষণকে তুমি বন্ধ রাখতে পারবা। কাগজ শিল্প থেকে নির্গত বর্জ্যের নাম টরুলা এবং ব্লিচ করতে প্রয়োজন ক্লোরিন, নামগুলো দেখতে পারো। সমুদ্রের তেল, এটা 100%, যেখানেই সমুদ্র তেল থাকবে, যেখানেই পয়বর্জ্য থাকবে, সেটা 100% দিয়ে মুখস্থ রাখতে হবে। যেমন দেখো, সমুদ্রের তেলের কথা যখন লিখছে, সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়াম, তাই না? এই কথাগুলো কিন্তু আছে, ঠিক আছে, এটা দেখবা। এবার দেখো যে সেটা হচ্ছে জুগ্লিয়া রেমিজেরা, এটা হচ্ছে আমাদের পয়বর্জ্যের জন্য। মনে রাখতে পারো, যারা ভুলে যাবা তারা মনে রাখবা যে জু মানে কি? জু মানে চিড়িয়াখানা। তা প্রত্যেক চিড়িয়াখানায় কি বাথরুম আছে না নাই? বলো, চিড়িয়াখানায় বাথরুম আছে নাকি নাই? জানো। ইন্টারফেরন কোথায় ব্যবহার করবা? ক্যান্সার ভাইরাস। TPA কোথায় ব্যবহার করবা? রক্ত সংবহন এবং প্লাজমিনোজেন। ইনসুলিন তো জানি, ডায়াবেটিসের চিকিৎসা, তাই না? সহজ জিনিস। হিউম্যান ফ্যাক্টর 4 কোথায় ব্যবহার করবো? হিমোফিলিয়ার চিকিৎসা। দেখো, এই কথাটা একটু খেয়াল রাখো, যখন বলছে হিউম্যান ফ্যাক্টর 4, তোমরা কিন্তু সবাই হিউম্যান ফ্যাক্টর 8 আর 9 পড়ছো, তাই না? হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। কিন্তু এই যে হিউম্যান ফ্যাক্টর 4, এটা কিন্তু তুমি দেখো হিমোফিলিয়া চিকিৎসায় ব্যবহার করতে পারতেছো। দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? এখানে আমাদের ওই ফ্যাক্টরকে এখানে আনা যাবে না। লিম্ফোলাইন্স, এটা তুমি কোথায় ব্যবহার করবা? সক্রিয় ইমিউন কার্যকারিতায় ব্যবহার করবা। সিরাম অ্যালবুমিন শল্য চিকিৎসায় ব্যবহার করবা। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক রোগের চিকিৎসায়। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর হৃদরোগের চিকিৎসায়। খেয়াল করে দেখো, এইখানে যে কথাটা আছে সেটা হচ্ছে কি? TPA, হিউম্যান ইউরোকাইনেজ। আর এখানে যেটা তোমার বলা হয়েছে সেটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। সোমাটোস্ট্যাটিন যেটা, সেটা তুমি বামনত্ব চিকিৎসায় ব্যবহার করবা। কোথায় ব্যবহার করবা? বামনত্ব চিকিৎসায়। ট্রান্সজেনিক প্রাণী এবং ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্য, এটা শুধুমাত্র রিডিং দিলেই হবে। এখান থেকে ডিটেলস উপরে আমরা যা পড়ছি ওইটুকু মনে রাখতে পারলেই এনাফ। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? তোমরা নিজেরাই বলো। রিকম্বিনেন্ট DNA টেকনোলজিতে। আচ্ছা, কোনটি ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়? ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় ইন্টারফেরন। ইনসুলিন তৈরিতে কোনটা ব্যবহার করব আমরা? বলো তো। টিস্যু কালচার কি আমরা ইনসুলিন তৈরিতে ব্যবহার করি? ডেফিনেটলি না, রিকম্বিনেন্ট DNA। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারফেরন বেসিক্যালি হচ্ছে একটা প্রোটিন, এটা মনে রাখবা। মানুষের দেহে দেখো, তারপরে হচ্ছে তোমার মানুষের দেহের প্রতিটি কোষে কর্মক্ষম জিনের সংখ্যা কত? কর্মক্ষম জিনের সংখ্যা হচ্ছে 25,000 আর জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে 3500, তাই না? সুপার রাইসে কোন ভিটামিন থাকে? আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা হচ্ছে ভিটামিন A। বর্তমানে ক্যান্সার চিকিৎসার কোনটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইন্টারফেরন ব্যবহার করা হয়, তাই না? ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে কোনটি? ডেফিনেটলি জানো, ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। তারপরে কি বলছে? ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য কোনটি? ট্রান্সজেনিক সয়াবিন বললে যখন দেখো ম্যাট কোশ্চেনে আসছে, ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য চিন্তা করা যায়, উচ্চ অলিক অ্যাসিড সম্পন্ন। নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করছে? নিশ্চয়ই র্যাবিসের যে ভ্যাকসিন পড়ছো সেইটা, কিন্তু সেই সাথে ইন্টারফেরনও তুমি দিতে পারবা। কেন বলতে পারবা? র্যাবিস কি একটা ভাইরাস না? তাহলে ভাইরাসের চিকিৎসায় কি ইন্টারফেরন দেওয়া যাবে? ইন্টারফেরন উৎপাদনে বর্তমানে পোষক হিসেবে খুব ইম্পর্টেন্ট স্যাকারোমাইসিস সার্ভিসি ব্যবহার করা হচ্ছে। হেপাটাইটিসের চিকিৎসায় কোনটা ব্যবহার করা যাবে? ইন্টারফেরন। কেন বলো? হেপাটাইটিস কি ভাইরাস না? তাহলে এখানে ইন্টারফেরন ব্যবহার করা যাবে। নিফ জিন, এই নিফ জিনের ব্যাপারটা একটু খেয়াল রাখো। নিফ জিন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াতে ব্যবহার করবা। কাগজের কাঁচামাল ব্লিচ করতে কোনটা ব্যবহার করা হয়? ক্লোরিন ব্যবহার করা হয়। ফ্লোরিন কিন্তু আনা যাবে না এখানে, হ্যাঁ। আচ্ছা, এক নজরে ইনসুলিন, ইনসুলিনের 99% ইনফরমেশন আমরা
জানি। এটা আসে বিটা কোষ থেকে, পারা যাবে। এডওয়ার্ড স্ক্রাফি স্ক্যাফার আবিষ্কার এবং নামকরণ করছেন। এত বড় নাম পরীক্ষার হলে আসার সম্ভাবনা আমি খুব বেশি দেখি না, কিন্তু তারপরে এই নামটা একটু দেখো, এডওয়ার্ড এবং হচ্ছে শেফার। কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 51টা। 100%, এই প্যারা ধরে 100% দিয়ে রাখো, এটা 100% আমার লাগবে। এটা 51টা অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 21টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে হচ্ছে চেন এ। মনে রাখবা এ 21, এইভাবে পড়বা, এভাবে পড়বা, এতে 21, এতে 21। তাহলে 21টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে হচ্ছে চেইন এ, তাহলে বাকি থাকলো কয়টা? 30টা। তাহলে 30টা নিয়ে হচ্ছে 30, অর্থাৎ এ 21 আর বি হচ্ছে 30। এটা একটু খেয়াল রেখো। আর এই যে জেনেটিক কোড, এটা থাকে কোথায়? 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএর শীর্ষে। 11 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর ডিএনএর শীর্ষে। তারপরে কি বলছে? 153টা নাইট্রোজেন বেজ নিয়ে গঠিত। ইলি লিলি অ্যান্ড কোম্পানি হিউমুলিন নামে প্রথম বাজারজাত করেছিল। আর একটা ব্যাকটেরিয়ামে প্রায় 10 লক্ষ অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয়, এবং ইনসুলিনে 17 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? 17 ধরনের। টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্য, এটা রিডিং পড়লেই পারবা। ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? মাত্র বলছিলাম 51টা অ্যামাইনো অ্যাসিড। ইনসুলিন কি? এটা একটা হরমোন। ইনসুলিন হরমোন হ্রাস পেলে কি হবে? ডায়াবেটিস হবে। সর্বপ্রথম কোন কোম্পানি বের করেছিল আমরা জানি, কিন্তু এখানে প্রশ্নটা আসছে সর্বপ্রথম ইনসুলিন আবিষ্কার ও নামকরণ করেন, বলেনি কিন্তু বাজারজাত করেন। পরীক্ষার প্রশ্ন যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে সব। তাহলে এডওয়ার্ড শার্পি স্ক্যাফার, উনি হচ্ছেন সর্বপ্রথম কি করছেন? আমাদের এই ইনসুলিন আবিষ্কার নামকরণ করছেন। প্রথম বায়োটেক ড্রাগ কোনটা? প্রথম বায়োটেক ড্রাগ হিউমুলিন। মানুষের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ইনসুলিন তৈরিতে ব্যবহার হয়, তাই না? ইকোলাই ব্যবহার হয়। তারপরে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনটি কত নাম্বার ক্রোমোজোমে অবস্থিত? 11 নম্বর। জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ ফরেনসিক্স, আমরা একেবারেই শেষের দিকে আসি। দেখো, জিনোম সিকোয়েন্সের প্রবর্তক হচ্ছেন ডক্টর স্যাঙ্গার বা ডক্টর এফ স্যাঙ্গার, তাই না? আচ্ছা, একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, এবং মানুষের জিনোমে দেখো 3000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে, অর্থাৎ বেস পেয়ার, তাই না? 17-18-19 সালে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো 3000 মিলিয়ন বেস পেয়ার থাকে, এই কথাটা কিন্তু ভুল করা যাবে না, 3000 মিলিয়ন বেস পেয়ার থাকে। আচ্ছা, এরপরে যে কথাটা দেখো একটু, অপরাধী শনাক্তকরণে এ কথাটা খেয়াল রাখবো যে অপরাধী শনাক্তকরণে জিনোম সিকোয়েন্সিং কত ভাগ কার্যকর? 100% কার্যকর, 100% কার্যকর, এ কথাটা মাথায় রাখবা। কোনটাতে কতগুলো জিন আছে এটার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে কোনটার বেস পেয়ার কত। বেস পেয়ারের দিকে ভালো করে ফোকাস দেওয়ার চেষ্টা করবা। ইকোলাইতে দেখো 4.6 মিলিয়ন, আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাতে 18, মানে 1.8। আর তারপরে মানুষেরটা একটু খেয়াল করো, মানুষের হচ্ছে 3.2 বিলিয়ন, এই জন্য এটার দিকে আমরা একটু ফোকাসটা বেশি দিব, 3.2 বিলিয়ন। আর 100 মিলিয়ন যেহেতু তোমার হচ্ছে একটা রাউন্ড ফিগার, অতএব ওইটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে 100 মিলিয়ন কোনটাতে পাওয়া যায়। 100 মিলিয়ন হচ্ছে কি পুষ্পক উদ্ভিদে পাওয়া যেতে পারে। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগের চাইতে ইম্পর্টেন্ট বেশি হলো মলিকুলার ফার্মিং। এই কথাটা আমরা পড়ছিলাম যে মলিকুলার ফার্মিং, এখন দেখো মলিকুলার মার্কার ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ লবণ সহিষ্ণু ধান, ঠান্ডা সহিষ্ণু পাট এগুলো আবিষ্কার করতেছে। আইসিডিডিআরবি জীব প্রযুক্তির মাধ্যমে শিগেলা ভ্যাকসিন উৎপাদন করছে। এটা তোমাকে দিয়ে দিতে পারে যে শিগেলা উৎপাদনের ভ্যাকসিন কারা তৈরি করেছে? আইসিডিডিআরবি। জীব প্রযুক্তির মাধ্যমে আইসিডিডিআরবি কি তৈরি করেছে? শিগেলা ভ্যাকসিন। ঠিক আছে, দিতে পারে। ক্যারিওটাইপিং সেবা প্রদান করছে, কারা প্রদান করছে? বারডেম হাসপাতালের কথা দেখো লেখা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি বিভাগ মথ জাতীয় বালাই নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের বিশেষ ব্যবহার করেছে। ডক্টর মাকসুদুল আলম এবং তার সহযোগীরা পাটের বেস পেয়ার আবিষ্কার করছেন। আমরা জানি যে পাটের বেস পেয়ার হচ্ছে 120 কোটি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কথাটা 100% খেয়াল করো, কি লিখছে যে জিনোম সিকোয়েন্সিং এর সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য ব্যবহার হচ্ছে ক্যান্সার গবেষণা এবং হচ্ছে ক্যান্সার নির্ণয়। আজিউর স্যারের রেফারেন্স খুব ভালো করে খেয়াল রাখবা যে জিনোম সিকোয়েন্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার বা সবচেয়ে কার্যকর ব্যবহার হচ্ছে ক্যান্সার গবেষণা। ক্রাই-A1C এটা আমরা জানি, বিটি টক্সিন জিন। আর লবণাক্ততা সহিষ্ণু হচ্ছে PDH45, লবণাক্ততা সহিষ্ণু হচ্ছে PDH45। ডিএনএ ফরেনসিক্স কোথায় আমরা ব্যবহার করি? দেখো নামগুলো পড়ে ফেলো খালি। অপরাধী শনাক্তকরণের জন্য, পিতৃত্ব নির্ধারণ এবং স্বজন নির্ধারণ। ঠিক আছে, তাহলে অপরাধী, পিতৃত্ব এবং হচ্ছে স্বজন নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। জিএম খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি কি আছে? অনেকের ক্ষেত্রে অ্যালার্জি দেখা যায়, অনেকের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো তো, জিএম খাদ্য অ্যান্টিবায়োটিক জিন যদি থাকে তাহলে সুপার ডিজিজ তৈরি হতে পারে।
সুপার ডিজিজ। আর কার্টাগোনা যে প্রোটোকল, আসলে কার্টাজেনা লিখছে, কার্টাগোনা হবে শব্দটা। প্রোটোকলের প্রধান উদ্দেশ্য জিএমওর নিরাপদ ব্যবহার, ঠিক আছে, জিএমওর নিরাপদ ব্যবহার। পাটের জেনেটিক সিকোয়েন্সের আবিষ্কার কে করেছেন তোমরা পারবা। মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলা হয় বলো তো? জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। মানব জিনোমে যুগল কত ছিল? এটা হলো 3000 মিলিয়ন। আর বাংলাদেশে পাটের জিনোম আবিষ্কার করেছেন কে? ডক্টর মকসুদুল আলম। পারা যাবে? পারা যাবে। মানুষের দেহকোষে কতটি জিনোম থাকে? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, মানুষের দেহকোষে কতটি জিনোম থাকে? অনলি 2 সেট জিনোম থাকে। এখানে কিন্তু 3.2 বিলিয়ন মাইরে দিও না, ঠিক আছে? যে মানুষের দেহকোষে কতটি জিনোম থাকে? 2 সেট জিনোম থাকে অনলি। আর বিটি বেগুনে দেখো, এটা আমরা তখনও পড়ছিলাম, বিটি মানুষ কান্নাকাটি করে, তাহলে ক্রাই থাকবে, তাই না? আচ্ছা, তোষা পাটের জিনোম সিকোয়েন্সিং করেন কে? এই নামটা দেখো, মাকসুদুল আলম, তাই না? ডিএনএ ফরেনসিক্সের প্রয়োগ নেই কোন ক্ষেত্রে? 3 ক্ষেত্রে প্রয়োগ ছিল। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণ, স্বজন নির্ধারণ। মাতৃত্ব নির্ধারণে কিন্তু প্রয়োগ এটা ছিল না। মাতৃত্ব নির্ধারণে কিন্তু এটার প্রয়োগ ছিল না, তাই না? লবণাক্ততা সহিষ্ণু বলো তো কে? PDH 45। লবণাক্ততা বললে PDH 45, যদি বিটি বলে তাহলে ক্রাই, ঠিক আছে? এই দুইটা কথা ভালো করে খেয়াল রাখবা। ভাইয়ের স্পেশাল সাজেশনে যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে। নির্বীজকরণ পড়বা। ব্যাকটেরিয়া ইস্টে প্লাজমিডের দেখো ডিটেলস অনেক বর্ণনা আছে, এগুলো পড়তে হবে। ইনসুলিনের কি বর্ণনা দেওয়া আছে সেইটা পড়ার চেষ্টা করবা। তারপরে এই যে দেখো, এক্সক্লুসিভের মধ্যে কোনটি হগল্যান্ড সলিউশন পদ্ধতি? কালচার মিডিয়া, তাই না? এটা পড়া যাবে। টিস্যু কালচার পদ্ধতিতে ব্যবহার হয় কোনটা? সোমাটিক এমব্রায়ো। সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ কোন পদ্ধতিতে? ইমপ্লান্টা পদ্ধতি, সেটা আমরা পড়ছি, তাই না? আরে দেখো, ট্রান্সজেনিক ছাগলের দুধ থেকে কোন রোগের ঔষধ আবিষ্কার করেছে? হিমোফিলিয়া, তাই না? পারা যাবে তো? ক্লোন কি? একই জিনোটাইপ বিশিষ্ট জীবাংশকে বলা হয় ক্লোন। হার্বিসাইড, এই কথাটা খেয়াল রাখো। এই যে মানুষের দেহকোষে, আবারও কিন্তু এই কথাটা দেখাই দিচ্ছি, মানুষের দেহকোষে জিনোম সংখ্যা, এটা হচ্ছে যখন বলবে 2 সেট, মনে রাখবা যে মানুষের দেহকোষে জিনোম সংখ্যা হচ্ছে 2 সেট, ওকে? আর পানিকে ক্লোরিন মুক্ত করতে ব্যবহার করা হয় হচ্ছে টরুলা ইউটিলিস, এই কথাটা মাথায় রাখবো, টরুলা। আর কোন পদ্ধতিতে জিনোম সিকোয়েন্সিং হয়? জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে। জেল ইলেকট্রোফোরেসিস, ওকে? এটা একটু দেখবো। আর খেয়াল করো যে দেখো, এই যে জমাট রক্ত গলিয়ে দেওয়া যায়, জমাট রক্ত গলিয়ে দেওয়া যায় কোন এনজাইম দিয়ে? সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে। আমরা বলছিলাম যে স্ট্রেপ্টোকাইনেজ হার্ট অ্যাটাকের চিকিৎসায়ও ব্যবহার করা যায়। অর্থাৎ স্ট্রেপ্টোকাইনেজ হার্ট অ্যাটাক, এই যে দেখো, হার্ট অ্যাটাক হলে পারে রক্তনালীর মধ্যে কি হয় বলতো? রক্ত জমাট বেঁধে যায়, অনেক কিছুই জমাট বেঁধে যায়। তো ওইটাকে খুলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? স্ট্রেপ্টোকাইনেজ ব্যবহার করতে পারি। সো স্ট্রেপ্টোকাইনেজের একটা ব্যবহার আছে হচ্ছে হার্ট অ্যাটাকে। বাংলাদেশের প্রথম জিএম ফসল বিটি বেগুন, আমরা জানি। আমেরিকায় চাষকৃত সয়াবিনের কত ভাগ হচ্ছে ট্রান্সজেনিক? 45 ভাগ, তাই না? পারা যাবে। ডিএনএ অণু পৃথকীকরণের জন্য মনে আছে কিনা সিজিয়াম ক্লোরাইডের কথা ছিল কিন্তু। কোন পদ্ধতিতে উন্নত জাতের গম উদ্ভাবনকে কাজে লাগানো হয়? সোমাক্লোনাল ভ্যারিয়েশন, তাই না? আর জিন থেরাপিতে খেয়াল করো, সব জায়গায় পড়ছো কি? সব জায়গায় ভাইরাস পড়ছো, ব্যাকটেরিয়া পড়ছো, সব জায়গায় বাহক হিসেবে ব্যাকটেরিয়া পড়ছো। কিন্তু এই কথাটা একটু দেখো তো, জিন থেরাপিতে বাহক হিসেবে কি ব্যবহার করা হয়েছে? জিন থেরাপিতে বাহক হিসেবে কি ব্যবহার করা হয়েছে? ভাইরাস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আর জীব প্রযুক্তিতে দেখো, উত্তম ব্যাকটেরিয়া প্রকরণ নির্বাচন করা হয় দইয়ের মাধ্যমে। এই কথাটা খেয়াল রেখো। ট্রান্সজেনিক উদ্ভিদ, এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ প্রাণী থেকে নিচের কোনটি প্রথম উৎপাদন করা হয়েছিল? এই যে হিউম্যান আলফা অ্যান্টিট্রিপসিন, যেটা বলছিলাম AAT। গর্ভাবস্থার শুরুতে জীব প্রযুক্তি ব্যবহার করলে কোন রোগ নিরাময়ের সম্ভাবনা থাকে? ফিনাইল কিটোনিউরিয়া, এই কথাটা মনে আছে? ফিনাইল কিটোনিউরিয়া, এই শব্দটা তোমরা কিন্তু জিনতত্ত্ব বিবর্তনের মধ্যে পড়ছিলা। জিনতত্ত্ব বিবর্তনের মধ্যে ছিল এটা, নাকি অন্য কোথাও ছিল বলো তো? মানে কি মানব জীবনে ধারাবাহিকতায় ছিল? বীজ অঙ্কুরোদ্গমের সুবিধার জন্য পানিতে কোনটা দিয়ে করা হয় বলো? সেটা হচ্ছে সোডিয়াম বা ক্যালসিয়াম অ্যালজিনেট। উন্নত জাতের গম উদ্ভাবনে কোন পদ্ধতিকে কাজে লাগানো হয়েছে? সোমোক্লোনাল ভ্যারিয়েশন। এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, 100% দিয়ে দিলাম। আচ্ছা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বাহক ডিএনএ কর্তনের পর কোন এনজাইমটা আমরা ব্যবহার করব? সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ ব্যবহার করব। আরেকটা জিনিস এটা দেখো, ডলি নামক যে ক্লোন, এইটাকে তৈরির জন্য পল ডরসেট স্ত্রী ভেড়া থেকে কি নিছিলেন? স্ত্রী ভেড়া থেকে নিছিলেন অনিষিক্ত ডিম্বাণু। এই কথাটা না পড়া থাকলে কখনোই পারবা না, ঠিক আছে? আর আমাদের লাস্ট পেজ দেখো, মানব জিনোম মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য গ্রহণে অংশগ্রহণ করে, আর বাকিরা নিষ্ক্রিয় থাকে। তাদেরকে বলা হয় কি? জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ মনে রাখবা যে জাঙ্ক ডিএনএ আসলে কোনো ব্যবহার আসলে জানা যায় নাই, তো তারা আসলে নিষ্ক্রিয়ই থাকে বলা হয়েছে। আসলে তো নিষ্ক্রিয় থাকে না, জানে না মানুষ। জীব প্রযুক্তিতে উত্তম ব্যাকটেরিয়া প্রকরণ নির্বাচন করা হয় কিসের মাধ্যমে? দই, তাই না?
কোন হরমোনটি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যায়? সেটা হচ্ছে সোমাটোট্রপিন, অর্থাৎ তোমার ওই যে দৈর্ঘ্য মানে উচ্চতা বৃদ্ধির জন্য বা দেহের বৃদ্ধি হরমোনের জন্য। হ্যাঁ, ক্লোভার কি? ক্লোভার হচ্ছে এক ধরনের ঘাস, তাই না? আর অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিনের উৎস নামের সাথে খেয়াল করে দেখো, স্ট্রেপ্টোমাইসিস কি বলা হয়েছে? অরিওফেসিন্স, তাই না? অরিওফেসিয়েন্স, এটা এই কথাটা একটু মাথায় রাখবা। আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা বলে দিই, সেটা হচ্ছে দেখো, এখন পর্যন্ত জানা মানুষের জেনেটিক ডিসঅর্ডারের সংখ্যা কত? 3500 অলরেডি আমরা পড়ছি, ঠিক আছে? তো মোটামুটি দেখো আমরা কিন্তু আল্লাহর রহমতে শেষ করে ফেললাম দুইটা বড় বড় চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বায়োফাইট, এরিডোফাইট এবং জীব প্রযুক্তি। তোমাদের যারা যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলা অথবা যারা তোমাদের ছিলা কিন্তু কমেন্ট করো নাই, সবাইকেই থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করবো যে তোমরা আমাদের সাথে আবারও দেখা হবে। ভালো করে পড়াশোনা করতে থাকো, হতাশার কিছু নাই। ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।